সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তো আজকে আমি যদি এখন কেক কাটবে নাকি এখন এই বলেন কেকের বিষয় হলো বিকজ সাহিত্য সবাই ওয়ান ডাইরেকশন, ধর্মসভা, জনসভা, পলিটিক্যাল সভা, নট জন আসক। তা আমরা তো এটা একদিকে সীমাবদ্ধ চাচ্ছি না, আমরা চাচ্ছি বিভিন্ন দিকে এই সাহিত্য সভাটাকে বাংলাদেশে ছড়িয়ে দিতে। এই অমরের মাধ্যমে আমরা চাই যে এই সাহিত্য সভা থেকে আমাদের গোটা বাংলাদেশ নিলাম এবং এটা বাংলাদেশ ছড়িয়ে উঠুক। সেই এই এতটুকু পরিসরে নেয় যত যেমন আমরা 17তম সাহিত্য সম্মেলন করলাম, এরকম আমরা সম্মেলন করতে চাই। প্রতিবারের সাথে মাসিক, প্রতিবারের সাথে ষান্মাসিক, প্রতিবারের সাথে বাৎসরিক, তাই না? কাজে আমরা এটা উত্তরোত্তর বৃদ্ধি করতে চাই। সেই উত্তরোত্তর যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে আমরা কি করতে হবে? এর জন্য আমার কিছু প্রস্তাবনা আছে। এটা আমার শুধু প্রস্তাবনা, বাট ডিসিশন কিন্তু আপনাদের সবার। এখানে সাহেবগঞ্জ আছে আমার অত্যন্ত শ্রদ্ধেয় গুণীজন ব্যক্তি, ওনার সাথে আমার রাস্তায় সম্পর্ক কতদিন হবে, অন্তত যুগ পার হয়ে গেছে, 2 দশকের কাছাকাছি ওনার সাথে তা আমি একটু বিতর্ক ধরব, আমি সবকিছু সুযোগে নিয়ে নিতে পারি। এই যে আমরা যদি 1 নম্বর কথা ছিল আমার যে আমি যদি এটা সাহিত্য সভা না দিয়ে সাহিত্য আসর দিলে কেমন হয়, আপনারা আপনাদের চিন্তা ভাবনার উপর ছেড়ে দেবেন। এটা আমার কথা, আপনাদের। 2 নম্বর হচ্ছে সে সাহিত্য আসরকে নিয়ে বিভিন্ন দিক, যেটা আমি বললাম যে সাহিত্য আসরে আমার মনে হয় এটা এমনি বলাই ভালো হলো। আমার মন থেকে যেটা বের হয়েছে, কেউ কবিতা, কেউ গল্প, কেউ বা লিখেন ছড়া, কেউ লিখেন সত্য নিয়ে কারো বা মন গড়া, প্রবন্ধ বা জীবন কাহিনী লিখেন যাহা ইচ্ছা, কৌতুক বা রম্য রচনা, কেউ বা লিখেন ইচ্ছা, পালা গান, জারি গান, ছড়া গান যত, আরো আছে জানা অজানা লেখা শত শত, শিক্ষিত অশিক্ষিত যাই করেন সৃষ্টি, একটু নজর দিলে দেখবেন সাহিত্যকারের দৃষ্টি। এই যে জিনিসটা টোটালটা নিয়েই কিন্তু সাহিত্য হতে পারে। আমরা বলতে পারি এখানে যে আমরা যে কজন আছি এই কজন স্বীকৃত সাহিত্য, বাট অস্বীকৃত এই সাহিত্য অমরদা এই অস্বীকৃত সাহিত্যকে যদি আমরা এগিয়ে নিতে যাই তাহলে আমি তো ইনফর্মাল বক্তব্য শুরু করছি, আপনি কিছু সম্বোধন করে বলছিলেন যে সভাপতি আর কি। তো আমি যেটা মনে করি যে প্রাথমিকভাবে আমাদের কি দরকার, আমরা এখানে সবাই সাহিত্য, এটা মনে রাখতে হবে। কেউ বেশি কেউ কম, কারো অনেক বই, কারো 2টা বই। আমার যেমন কয়টা বই আছে, কারো আছে, আর অনেকে 100 বই আছে, কাদের ভাই 200 পারে। সুতরাং আমরা সবাই আমরা নিজেদেরকে মনে করি আমরা সাহিত্য, আমরা একে অপরের জন্য আমরা হেল্পফুল। সাহিত্য সভা করে গেছে এই জায়গায়, এইগুলোর মধ্যে তখন তো আমরা প্রচুর সাহিত্য সভা করতাম এবং একটি কথা বলি যে সাহিত্য চর্চা যারা করে তারা পরিশুদ্ধ মানুষ। 2007 সালে যখন 1/11 হলো তখন সর্বশ্রেণীর সর্বপেশার মানুষ কিন্তু অ্যারেস্টেড হয়েছিল, গ্রেপ্তার হয়েছিল নানা অভিযোগে। একমাত্র সাহিত্যিক শ্রেণী যারা ছিল, কোন কবি, কোন সাহিত্যিক, কোন উপন্যাসিক, কোন গীতিকার, কেউ কিন্তু অ্যারেস্ট হয়নি। তখন বুঝতে হবে যে যারা সাহিত্য করে তারা জীবনের শহীদ থাকে, কল্যাণের জন্য করে। আমরা সবাই কল্যাণকামী এবং বিশ্ব কল্যাণের একটা অংশ আমরা। এবং আজকে এই যে নতুন করে আবার আমি এখানে আসলাম, নতুন করে আবার সাহিত্য আড্ডা শুরু হচ্ছে, এর ভেতর দিয়ে আমরা এটাকে শুধু ওই যাওয়া আসার যে বিষয় সেটি না, সাহিত্য চর্চা ধরুন
রবীন্দ্রনাথের কথা আমি বলি। রবীন্দ্রনাথ বলেছেন যে দিনে আর দিনে মিলিয়ে মিলাবে কিছুই যাবে না খেলা। আজকে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে আমি যেটা লিখছি কিছু হচ্ছে না, সেটাও হয়তো একদিন দেখবেন বিশ্ব সাহিত্যের একটা অংশ হয়ে গেছে। আমাদের যদি জীবনানন্দের কাছে কথা বলি, তার সময়ে উনি কিন্তু ততটা সমাজ থেকে ছিলেন এবং প্রাচীনে ছিলেন। এখন জীবনানন্দ দাশ ছাড়া সাহিত্যের কোনো আলোচনা হয় না। সুতরাং আমরা আসবো নিজেকে বৃদ্ধ করতে এবং অপরকে আলোকিত করতে। তো দাদাকে আবার ধন্যবাদ এবং আমরা খুব ঘন ঘন বসতে চাই। হ্যাঁ, প্রথম সাহিত্য পুরস্কার দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার মানুষ থেকে মানুষ আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে, দূরে সরে গেছে। এটার পরিচয়টা বিস্তৃত হলে ভালো, বিস্তারিত হলে ভালো, তাহলে আমাদের বন্ডিংটাও বাড়বে। আমাদের সাইকিক বন্ডিংটা, আর্থিক সম্পর্কটা, সামাজিক সম্পর্কটা আরো বৃদ্ধি পাবে। এবং যেখানে যত বেশি সমন্বয়, যত বেশি বন্ডিং, সেখানে সেইখানকার সাহিত্য তত বেশি শক্তিশালী। নিঃসন্দেহে আজকে নগরায়নের জন্য আমাদের সাহিত্য দুর্বল হয়ে গেছে। শুধুমাত্র এই নগরায়ন দায়ী আমি মনে করি। এই হচ্ছে আমার পরিচয়। পাশাপাশি লেখালেখি করি, আমার উপন্যাস বেরিয়েছে, কবিতার বই বেরিয়েছে, গল্পের বই, নির্বাচিত গল্প বেরিয়েছে, আর প্রায় সঙ্গীত রচনা করি। এটা খেয়ালের বসে প্রায় ৩,৫০০ গান লিখেছি। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমার লেখা গানের কিছু আছে, মানে ভিজুয়াল অডিও আছে। আর গবেষণা করে দীর্ঘ প্রায় ৫০টির উপরে বই আছে আমার। মূলত রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা, পিএইচডি রবীন্দ্রনাথকে নিয়ে। রবীন্দ্রনাথের বাবা ১৫টা ১৬টা বই আছে শুধু রবীন্দ্রনাথকে নিয়েই। এর বাইরেও প্রায় ৫০-৬০টি বই আছে, ছড়ার বই আছে, প্রবন্ধ গবেষণা আছে। মূলত এই শিক্ষকতা এবং এই সাহিত্যের আড্ডা পেশা যায় বলে। ধন্যবাদ সবাইকে। আমি একটু বেশি করে বললাম। গবেষণা পরিষদের চেয়ারম্যান, আমাদের আন্দোলনের ফলে একটি ইউনিভার্সিটি হয়েছে। আগামীতে আপনাদের নিয়ে আরো বড় কিছু করতে পারবো, এই বলে আমি শেষ করছি। পরে আমি একটি কবিতা বলবো। বেশি বেশি করতে হবে। আমরা যখন কেউ কথা বলবো, দয়া করে কেউ ছাইট্রমি করবেন না। আপনি যখন ছাইট্রমি করবেন, তখন হয়তো বা আমার মনোসংযোগ বিচ্ছিন্ন হতে পারে, কারণ আমি একজন খুদে লেখক। আমি যদি ক্রিকেটের খুদে ভাষায় বলি, একজন শিক্ষিত ব্যাটসম্যান তখনই আউট হন যখন তার মনোসংযোগ বিচ্ছিন্ন হয়। সুতরাং আমরা যারা ভালো বক্তা, ভালো বক্তব্য দেওয়ার চেষ্টা করি, সাহিত্য চর্চা করার চেষ্টা করি, কিছু উপদেশমূলক কথা বলার চেষ্টা করি, তখন আমরা কেউ ছাইট্রমি করবো না। কারণ আমাদের মনোসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আমার সাজানো গুছানো কথাগুলো কিছু অগুছালো হয়ে যাবে। আমরা কবি, আমরা সাহিত্যিক, আমরা কিন্তু আজকে অন্য এক রূপকর্তে সাংবাদিক। সাংবাদিকরা ইন ডিটেলস আলোচনা করে থাকেন, অর্থাৎ বিস্তারিত লিখে থাকেন, যেটাকে কবিত্বের ভাষা বলে ভাব প্রকাশ করুন। আর আমরা যারা কবি, যারা সাহিত্যিক, তারা কিন্তু সারাংশ। কবি সাহিত্যিক খুব ছোট্ট একটি অংশ, ছোট্ট একটি শব্দ, ছোট্ট একটি বাক্য ব্যবহার করে থাকেন। এই বাক্যের মধ্যে কিন্তু দেশ, জাতি, জনতা সমাজের মেসেজ দিয়ে থাকেন। অর্থাৎ আমরাও কিন্তু পরোক্ষভাবে সাংবাদিক। সাংবাদিকরাও যেমনটি অন্যায়ের বিরুদ্ধে তাদের কলমকে তুলে ধরবার চেষ্টা করে, প্রত্যেকটি কবি, প্রত্যেকটি সাহিত্যিক অন্যায়ের বিরুদ্ধে তাদের কলম তুলে ধরে এবং ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য পৃথিবীর আদি লগ্ন থেকে এখন অবধি এবং শেষ লগ্ন পর্যন্ত প্রত্যেকটি কবি, প্রত্যেকটি সাহিত্যিক তাদের কলমকে প্রতিষ্ঠা করবার জন্য, তাদের মেসেজকে জনতার করে দেওয়ার জন্য যুদ্ধ করে চলেছেন। এমনকি অনেক কবি তাদের আত্মহতি দিয়েছেন সত্যকে তুলে ধরতে গিয়ে। তাই আমরা যেহেতু লেখালেখি কাজে সম্পৃক্ত, পরোক্ষভাবে হলেও আমরা কিন্তু সাংবাদিক। যদিও অনেকেই আমাদেরকে স্বীকৃত দেয় না, তার কারণ একটাই, তার কারণ যেটা, সেটা আমাদেরকে স্বীকৃতি দিলে যারা বড় বড় আসনে, বড় বড় পোস্টে, বড় বড় জায়গায় বসে দেশের নেতৃত্ব দিচ্ছেন, তাদের মান কিছুটা বলে পূর্ণ হয়। সেই কারণে সবাই হয়তো অন্তর থেকে মেনে নেয়, কিন্তু মুখ থেকে বলতে দ্বিধাবোধ করে। কবিদেরকে তারা সম্মান দিতে পারে না। কবিদেরকে ছিলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, এক কবি ছিলেন সালের, ওনার নাম আমিনুল হক আনোয়ার। তার সাথে আমার সুসম্পর্ক হয়।
আমরা নজরুল বলেছে না, বিদ্রোহ করিতে পারি না প্রেমা, তাই লিখে যাই রক্ত লেখা। তো রক্ত লিখে তো লাভ নেই, রাস্তায় নামতে হবে। তো আমরা সবাই রাস্তায় নামবো এই কামনায়। আজকের অনুষ্ঠানের সভাপতি এবং স্যারকে ধন্যবাদ, যারা সবাই আছে সবাইকে ধন্যবাদ। সবাই আলোকিত মানুষ, আপনাদের কাছ থেকে আলো নেওয়ার জন্য আমি এসেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কথাবার্তা এবং ওনার যে উৎসাহটা, যে এখানে আমরা সংখ্যায় কম হলেও মনোবলটা আমাদের চাঙ্গা করে দিলেন ওনার বক্তব্যে। আর আমিও এরকম চিন্তা করি, আসলে সংখ্যা দিয়ে কিছু হবে না। এই যে ধরেন আমরা দুটা মানুষ আসছি কত দূর থেকে, উনি যদিও পর্দা করেন, উনি পর্দে কান তো খোলা আছে নাকি, কান খোলা আছে, শুনতেছেন। তো এখানে অমর ভাইটা আসেনি, আরো অনেক বন্ধুরা রয়েছেন, সম্ভবত ওই বোধ রিনা পণ্ডিত হবেন, বুনিয়া করে থাকি বিশ্ব সাহিত্যে। তো এই গুলির মেলায় আমার বন্ধু দেশে চলে গেল, গোলাম খাতে। এই অভ্যাসটা আমাদের ছাড়তে হবে। কোনো অনুষ্ঠানে আসলে বিএনপির দেখানো আমার একদম অপছন্দ। এসছি অনুষ্ঠানের হক আছে, আমি এমন কোনো দেখতে হয়ে যায়নি যে অনুষ্ঠানে আমার 5টা অনুষ্ঠান, অনেক দেখি রোজার মাসে ইফতারি দেওয়া 3 জায়গায় নেই, কিন্তু মানুষ কথা বলবে ইফতারি 3 জায়গায় বাইরে আমার নেই, কি বলে ইফতারি দেওয়া 3 জায়গায় নেই মানুষ। এমন আমরা অসুখ হয়ে গেছি, আমরা মানে এত বিপদ হয়ে গেছি অনুষ্ঠান করার ব্যাপারে। এক জায়গায় উত্তরে পড়তেছি, আর জায়গায় পদক দিতেছি, আর জায়গায় জিজ্ঞেস করছি যে কি ধরনের এগুলা। আমার কথা হলো এখানে যারা আপনারা এখানে এসেছেন ভাই, সবাই গুণী মানুষ। আমি একমাত্র শ্রোতা এখানে। আমার একটা বাংলার ভাষা আছে বইমেলায়, প্রিয় শহর বই বেরোচ্ছে। তো ওনার জন্মদিন, তো আমি বললাম যে সংক্ষেপে ছোটখাটো একটা মিষ্টি মুখের আয়োজন করা যেতে পারে। তো উনি কটা টাকা দিলেন, আমরা এই একটা কেক নিয়ে আসলাম। এখানে আমরা সবাই মিষ্টি করলাম, এই চিন্তা করলাম যে ওনারও ভালো লাগলো। হ্যাঁ, তো